সকাল সকাল আবার আকাশটা মেঘলা করেছে। এমন হলে মানুষ কাজ কাম করবে কি করে? এদিকে বাপ বেটির ঘুম থেকে ওঠারই নাম নেই। কই রে, তোরা কি আজ আর ঘুম থেকে উঠবি না নাকি? কি গো, তুমি একা বেরিয়ে এলে যে? ননি কোথায়? ওকে ঘুম থেকে ডাকলে না? সে ঘরে থাকলে না ডেকে তুলবো? ঘুম থেকে উঠে তো তাকে পাশে পেলাম না। কি দোষী মেয়ে রে বাবা! আমি একটু আগেই ঘুমোচ্ছে দেখে আর ডাকিনি, সোজা রান্নাঘরে চলে গেলাম। এরই মধ্যে সে ঘুম থেকে উঠে পাড়া বেড়াতে চলে গেল। সকাল সকাল না খেয়ে মেয়েটা আমার কোথায় গেল? তুমি না হয় একটু গিয়ে দেখে এসো, খগেন খুড়োর বাড়ি গেছে কিনা, মানে ইন্দুর কাছে গেছে কিনা, দেখো না। হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, সারাদিন শুধু তোমরা কে কোথায় গেলে সেই তদারকি করেই বেড়াই। তাই বলে মেয়েটা এভাবে না খেয়ে ঘুরবে? আমি না হয় একবার গিয়ে দেখে আসি। কোনো দরকার নেই, পেটে টান পড়লে এমনিতেই সুরসুর করে মায়ের আঁচলের তলায় চলে আসবে। তুমি এখন খেতে বসো তো, আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি শুরু হলে আর মাছ ধরতে যেতে পারবে না। বৃষ্টি হলেই তো ভালো মাছ পাওয়া যাবে, আর এই সময় ভালো চিংড়ি মাছ পাওয়া যায় নদীতে। এবারে ভালো মাছ পেলে একটা ভালো দেখে জাল কিনবো ভাবছি। প্রতিবারই তো জাল কেনার কথা বলো, কিন্তু কোনো বাড়ি তো আর জাল কেনা হয় না, সেই ছেঁড়া জাল দিয়েই মাছ ধরতে হয়। কি করব বলো কিন্নি, একা হাতে পুরো সংসার চালিয়েছে, আর কোনো কিছু করে উঠতে পারি না। এখন আর এত চিন্তা করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি, না হলে এক্ষুনি আবার বিমলদা আর খগেন জেঠু ডাকতে চলে আসবে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। আকাশের আলো ফুটতে না ফুটতেই খগেন খুড়োর আর তর্স হয় না। দাও দাও, আমাকে দুটো খেতে দাও দেখি। তাড়াতাড়ি খাও তো দেখি, এক্ষুনি বৃষ্টি নামলো বলে এই সময় আবার মেয়েটা বাড়িতে নেই। বৃষ্টি নামলে আমি ওকে খুঁজবো কোথায়? আবহাওয়া খারাপ দেখলে এমনিতেই বাড়ি চলে আসবে। আমাদের ননিমা তো খুব বুদ্ধিমতী। হ্যাঁ, তোমরা বাপ মেয়েতে তো একেবারে বুদ্ধির ঢেঁকি, তোমাদের বুদ্ধির কাছে পুরো গ্রাম বাজিমাত। তুমি দেখে নিও, একদিন আমার মেয়ের বুদ্ধিতে গায়ের সবাই প্রশংসা করবে। হ্যাঁ, প্রশংসা করে একেবারে ভাসিয়ে দেবে। ওই দেখো, আমার ননির নাম নিতে না নিতেই চলে এসেছে। তোকে বিধাতা অনেক আয়ু দিয়েছে রে মা। এখন আয় আমার পাশে বসে দুটো ভাত খা দেখিনি। সকাল সকাল না খেয়ে কোথায় গিয়েছিলি শুনি? আমি একটু গয়া দিদার বাড়িতে গিয়েছিলাম, দিদার জন্য কাল স্কুল থেকে ফেরার পথে কিছু সুপারি এনেছিলাম, সেগুলোই দিতে গিয়েছিলাম। তাই বলে না খেয়ে বেরিয়ে যাবি? আর যাবার সময় তো অন্তত আমাকে একবার বলে যেতি। তোমাকে বললে বুঝি তুমি আমায় যেতে দিতে? দিন দিন বড্ড পাজি হচ্ছিস কিন্তু ননি। কি ব্যাপার বৌমা, আমার দিদি ভাইকে অমন করে বকছো কেন তুমি? আরে জেঠু তোমরা আর বলো না, সকালে উঠেই না খেয়ে সে পাড়ায় বেরিয়েছে। এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, কি করে যে বোঝাই বলো তো? এটা একদম ঠিক করিসনি দিদি ভাই, আগে পেট পুজো পরে বাকি সব কাজ। হ্যাঁ হ্যাঁ, পেট পুজো করতেই বসেছে গোপালদা, দেখছো না এখনো খাবার খাচ্ছে। এদিকে নদীতে নাকি খুব মাছ হচ্ছে। কি তাই নাকি? তাহলে তো এক্ষুনি বেরোতে হচ্ছে আমাদের। সে আর বলতে, অনেক দিন বাদে একটা আনন্দের খবর পেলাম, নদীতে নাকি ভালো মাছ পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি। এখন তাড়াতাড়ি চলো দেখি গোপালদা, পরে এসে পেট ভরে খাবার খেও। হ্যাঁ ঠিক ঠিক, গিন্নি আমার জালটা আর মাছ রাখার পাত্রটা দাও তো দেখি। সব রান্নাঘরের দেওয়ালে টাঙানো আছে, দেখো, সেখান থেকেই নিয়ে যাও। বেশ বেশ, তবে আমরা এখনই যাই গিন্নি, আসি রে ননি। আমার জন্য কিন্তু সেরা মাছটা নিয়ে আসবে বাবা। সারা দিন আর এই বৃষ্টি ভালো লাগে না। সেই সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামার কোনো নাম গন্ধ নেই। ননি, ও ননি, জলের ঘটিটা চালের নিচে রাখ, বৃষ্টির জল হলে ভাত রাঁধতে সুবিধা হবে। জয়াদি, ও জয়াদি, রান্না করছো নাকি? আরে কমলা, এ কি তুই এমন কাক ভেজা হয়ে কোথা থেকে এলি? এদিকে আয়, উনুনের ধারে বস। তোমার কাছে এলাম গো দিদি, আসলে তোমার কাছে একটা দরকারে এসেছি। কি হয়েছে আমাকে খুলে বল তো দেখি, কোনো সমস্যায় পড়েছিস নাকি? কি করে যে বলি তোমায়, ঘরে একটা দানা নেই যে সেদ্ধ করব, তাই ভাবলাম তোমার থেকে কটা চাল নিয়ে যাই। সারা বছর কোনো রকমে কাটানো গেলেও এই বর্ষাকালে আমাদের হয় যত জ্বালা। বর্ষায় একে তো মাঠে ঘাটে কোনো কাজ থাকে না, তার উপর নদীতে মাছ না পেলে আমাদের ঘরে আর খাওয়া জোটে না। সে কথা ঠিকই বলেছো গো দিদি, আজ দুদিন হলো উনুনে হাঁড়ি চাপাতে পারি না, ঘরে কিছু না থাকলে কিভাবে রান্না করি বলো তো? সে কি রে,
কিন্তু বিমলদা তো সকালে এলো, দেখলাম দিব্যি দেখাচ্ছে। তোদের এত কষ্ট হচ্ছে সেটা তো দেখে বোঝার উপায় নেই। লোকটা আজীবন এরকম মুখ বোঝা স্বভাবে, সব সময় নিজের কষ্ট নিজের ভেতরেই লুকিয়ে রেখেছে। এখন তুমি আমায় একটু সাহায্য করো না গো দিদি। তোদের কথা আর কি বলবো রে বোন, আমার নিজের ঘরেও একই অবস্থা। শাক পাতা যা রান্না করে দিই না কেন সবাই মুখ বুজে খেয়ে নেয়। তবে চাল আছে কিছুদিনের জন্য, তুই চাইলে 1 সের চাল নিয়ে যেতে পারিস। ওতেই হবে গো দিদি আমার। লোকটা বাড়ি এলে যেন দুমুঠো ভাত দিতে পারি তার সামনে। ওই যে রান্নাঘরের এক কোণে রাখা মাটির হাঁড়ি থেকে চাল নিয়ে যা তুই। ঠিক আছে গো দিদি। আজকে তো ভালো চিংড়ি পেলাম না। এই হাটে যত চিংড়ি আসুক না কেন মোড়ল মশাই তা সব কিনে নেন। হ্যাঁ গো খুড়ো, এত চিংড়ি কিনে মোড়ল মশাই কি করলেন শুনি? মোড়ল মশাই শহরে বড় মাছের কারবার রয়েছে, সেই জন্যই তো আমাদের এই হাটের বেশিরভাগ মাছ তিনি কিনে নেন। আমরা তো বেশি মাছ পাইনি আজকে, ও কটা চুনোপুটি কি আর তিনি কিনবেন? বলা তো যায় না, পছন্দ হলে নিয়ে নিতে পারেন। ধনী লোকেরা বড় মাছের পাশাপাশি ছোট মাছ খেতেও পছন্দ করেন শুনেছি। বলা তো যায় না, দেখা গেল মোড়ল বাবুর আমাদের চুনোপুঁটি মাছ পছন্দ হয়ে গেল, তখন তিনি আমাদের সব মাছ কিনে নিয়ে গেলেন। সেটা হলে তো ভালোই হবে। কে গোপাল, মাছ তো দেখছি সব চুনোপুঁটি এনেছিস, বড় মাছ পাসনি বুঝি? আজকে নদীতে ভালো চিংড়ি মাছ হচ্ছে শুনলাম, কিন্তু বানের জল আসতে শুরু করেছে তো তাই আর জাল ফেলতে পারিনি ভালোভাবে। ওই জন্য আজকে আর চিংড়ি মাছ পেলাম না, পেলাম এই ছোট মাছ। ছোট মাছ বলে অবজ্ঞা করিস না বিমল, এই ছোট মাছের গুণাগুণ মানে চোখ ভালো রাখে বুঝলি তো। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ খগেন, আজকে তাহলে আমি ছোট মাছই নিয়ে যাই। গিন্নিও এতদিন বাদে ছোট মাছ দেখে খুশি হবে। বেশ, তো কতটুকু নেবেন বাবু? তোদের 3 জনের কাছে তো মনে হচ্ছে সব মিলিয়ে 2 সের মতো হবে, সবই আমাদেরকে দিয়ে দে। ঠিক আছে বাবু, এক্ষুনি দিচ্ছি। এই নিন বাবু, এখানে আমাদের 3 জনের মাছ একত্রে করে দিয়েছি। এই নে তোদের টাকা। আমাকে চিংড়ি মাছ দিবি কবে তোরা তাই বল। আগে বানের জলের স্রোতটা একটু কমুক, মানে এবারে ভালো চিংড়ি পাওয়া যাবে, তখন আমাদের সব চিংড়ি আপনাকে দেব। মনে থাকে জানো। আজকে তাহলে আসি আমি। হ্যাঁ, বাহ, অনেকদিন বাদে কটা টাকা পেলাম হাতে, ঘরে বাজার সদাই কিচ্ছুটি নেই। আমার নাতনিটা খুব অসুস্থ রে, ইন্দুর জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যেতে হবে। চলো চলো আমরা উঠি তাহলে। মা, ও মা, সারাদিনই তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি তো থামার নামই নেই। এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। ও কথা মুখে আনিস না রে মা, বন্যা হলে যে মানুষের বিপদে শেষ থাকবে না। এমনিতেই ঘরে মজুদ কোনো শুকনো খাবার নেই, তার উপর বন্যা হলে না খেয়ে মরতে হবে যে। কিন্তু আমার মন বলছে এবারে বড় আকারের বন্যা হবে, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরে, তাতে বানের জল আসা শুরু করলো বলে বন্যা হতে বেশি সময় লাগবে না মা। কি অলক্ষণে কথা বলছিস তুই এসব? যা ঘরে গিয়ে সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দে। সন্ধে প্রদীপ যে জ্বালাবো, প্রদীপের সলতেটা তো নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক না করলে আর হচ্ছে না। কাল মনে করিস তো, দিনের বেলায় ঠিক করে দেব। কিরে ননি, এত জলের কল্লোল আসছে কোথা থেকে? মনে হচ্ছে অনেক জল ধেয়ে আসছে। ওই দেখো মা, উঠোনে জল আসা শুরু হয়েছে। আমি বলেছিলাম না আমার মনটা কু ডাকছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এখন আমরা কোথায় যাব, কি খাবো? তোর বাবাও তো এখনো এলো না রে, আমরা এখন কি করব? শান্ত হও মা, বিপদে ধৈর্য ধারণ করা বুদ্ধিমানের পরিচয়। এক কাজ করো, ঘরের সকল শুকনা খাবার, কাপড়, প্রয়োজনীয় জিনিস সব গোছানো শুরু করো। কই গো গিন্নি, আর দেরি করো না, তাড়াতাড়ি সব গুছিয়ে ভেলায় উঠে পড়ো। যা যা ননি, তোর মাকে সাহায্য কর, আমি ততক্ষণে জাল আর বাকি জিনিসপত্র গোছাই। ওগো, আমাদের কি হবে গো এবার? এত কষ্ট করে একখানা ঘর করলাম, সেটাও তো বন্যায় নষ্ট হয়ে যাবে। আমাদের যে সব শেষ হয়ে গেল গো। এখন আর এসব ভেবে লাভ নাই গিন্নি, আমাদের মতো সবারই ঘরবাড়ি জলের নিচে চলে যাচ্ছে। এখন তাড়াতাড়ি প্রাণ নিয়ে বের হই, চলো। আমি মাকে সাহায্য করছি বাবা, তুমি বাকি বন্দোবস্ত করো। চলো মা, আমরা কাজ শুরু করে দিই। এক রাতের ব্যবধানে কেমন বন্যা হয়ে গেল রে বিমল, এবারে আমরা চলবো কিভাবে? আমার কাছে কোনো মজুদ খাবার নেই বলে আমাদের যে না খেয়ে ভেলায় ভাসতে হবে। কি যে করব কিছু বুঝতে পারছি না। আমার তো চিন্তায় এখনই অসুস্থ লাগছে। বিপদের সময় ভেঙে পড়লে চলে না কাকিমা,
আমরা সবাই মিলে ঠিক কোনো না কোনো উপায় বের করব। ওই দেখো সবাই, ভরা নদীতে কেমন চিংড়ির ঝাঁক ভেসে আসছে। এই মাছই হবে আমাদের জীবিকার একমাত্র অবলম্বন। আরে সত্যি তো, ওই দেখ বিমল, ভরা নদীতে কেমন চিংড়ি মাছের ঝাঁক ভেসে যাচ্ছে। ভাগ্যিস আমার জালটা সাথে করে এনেছিলাম। জাল তো এনেছেন বলছেন দাদা, কিন্তু মাছ ধরে করবেন কি সেটা ভেবেছেন একবারও? কি করব, আবার বিক্রি করব? কমলা তো ঠিকই বলেছে, মাছ যে তোমরা ধরবে সেই মাছ বিক্রি করবে কোথায়? সারা গ্রাম যে বন্যায় ভেসে গেছে, আর মাছের হাট যে এখন জলের নিচে তলিয়ে গেছে। শুনেছি ইন্দুবালাদের বাড়িতে নাকি জল বেশি যায়নি, ওদের বাড়িটা উঁচু জায়গায় হওয়ায় শুধু উঠোনে জল উঠেছে। সেই জন্যই খগেন খুড়োকে দেখছি না কোথাও। এখন আপাতত মাছ বিক্রি করবার থেকে আমাদের খেয়ে বাঁচাটা জরুরি। চলো দাদা, কিছু মাছ ধরি আমরা। তুই ঠিকই বলেছিস বিমল, একটা আশার আলো তো দেখা গেল। চল আপাতত কিছু চিংড়ি ধরি। এই কদিন তো চিংড়ি খেয়েই দিন কাটিয়ে দিলাম, এখন তো আর এভাবে চলছে না। কি করা যায় বলতো বিমল? আমিও তো সেটাই ভাবছি, এভাবে শুধু চিংড়ি মাছ খেয়ে তো আর দিন চলে না। এত মাছ, এখন তো পৌঁছবে সব। মাছের হাট না থাকলে তো এই মাছ বিক্রি করাও সম্ভব নয়। এই বন্যায় মাছের হাট কিভাবে বসবে গো দিদি? সব যে জলের তলায়। এখন মাছের হাট দিতে হলে যে জলের উপরে দিতে হবে। কাকিমা একদম ঠিক বলেছে, আমাদের এই নদীর গভীরতা খুব বেশি নয়। আমরা চাইলে এই ভরা নদীতেই মাছের হাট বসাতে পারি। কিন্তু সেটা কিভাবে সম্ভব রে মা? নদীর ওপরে হাট বসালে লোকজন চলাচল করবে কিভাবে, আর হাটই বা বসাবো কিভাবে? তার জন্য প্রয়োজন অনেক বাঁশ ও কলা গাছ। এগুলো দিয়েই ভাসমান চিংড়ি মাছের হাট বসানো যাবে। কি ব্যাপার সবার, তোমাদের কি খাওয়া হচ্ছে ঠিক মতো? আগে না মোড়ল মশাই, এভাবে আর কতদিন? আমাদের কাছে মজুদ খাবার যা ছিল তা শেষ হয়ে গেছে। চিংড়ি মাছ ধরে ধরে রান্না করে খাচ্ছি, কিন্তু শুধু চিংড়িতে কি আর পেট ভরে? আরে তাই তো, তোদের ভেলায় তো দেখছি অনেক চিংড়ি জড়ো করে রেখেছিস। এই চিংড়ি মাছের অনেক চাহিদা শহরে। সেজন্যই আমি বাবাদের বলছি এখানে ভরা নদীতে চিংড়ির হাট বসাতে। সেটা আবার কিভাবে সম্ভব রে মা? কি জানি বাবু, এই মেয়ের মাথায় যা আসে তাই বলে দেয়। ও ঠিকই বলেছে দিদি, বাঁশ আর কলা গাছ দিয়ে এখানে হাট বানালে অনেকেই এসে চিংড়ি কেনা বেচা করতে পারবে। বুদ্ধিটা তো মন্দ বলনি তোমরা। আমি তাহলে তোমাদের বাঁশ কলা গাছ দিয়ে এখানে হাট বানানোর ব্যবস্থা করে দেব আমার লোকেদের দিয়ে। তাহলে তো খুব ভালো হবে। এখানে ভরা নদীতে চিংড়ির হাট বসলে এখানেই মাছ ধরে তাজা তাজা বিক্রি করে দিতে পারবো। আবার বাড়ির পেছনে উঁচু জমিতে জল ওঠেনি, আপাতত তোরা সবাই সেখানে আশ্রয় নে। এখানে এসে হাট বসাবি আর রাতে সেখানে গিয়ে পরিবারের সাথে থাকবি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমি এখন আসি রে, এখানে হাটের ব্যবস্থা করতে হবে, আর তোরা নিরাপদ আশ্রয়ে চলে যা। ঠিক আছে বাবু, ঠিক আছে। আজকে ভালোই চিংড়ি মাছ পেয়েছি। এমন যদি রোজ রোজ চিংড়ি মাছ পাই তবে কদিনেই আমাদের হাল ফিরে আসবে। তুমি ঠিকই বলেছো দাদা, আর আমাদের কোনো অভাব থাকবে না। বিধাতা বুঝি এই বিপদেও আমাদের পানে মুখ তুলে তাকিয়েছেন। তোরা ঠিকই বলেছিস, আজকে সবার ভালো আয় হবে যদি সব মাছগুলো বিক্রি হয়ে যায়। হয়ে যাবে বই কি খগেন খুড়ো, মোড়ল মশাই এক্ষুনি এলো বলে। উনি এলেই আমাদের সব মাছ নিয়ে যাবেন শহরে পাঠানোর জন্য। আর আমরাও এই চিংড়ির বিনিময়ে ভালো টাকা পাবো, সবার জন্য বাজার সদাই করে নিয়ে যেতে পারবে। কি গো খগেন খুড়ো, এত কি ভাবছো আনমনা হয়ে? না না, কিছু না। কি ব্যাপার তোদের? আজকে দেখছি অনেক চিংড়ি মাছ তুলেছিস হাটে। আগে হ্যাঁ মোড়ল মশাই, আসলে এই বৃষ্টিতে এমনিতেই নদীতে মাছ ভালো পাওয়া যায়। তাছাড়া বন্যায় তো সব ডুবে গেছে, সকল মাছ এখন নদীতে বিচরণ করছে, সেই জন্যই ঝাঁকে ঝাঁকে চিংড়ি ধরা পড়ছে জালে। এবারে বুঝি সবার ভাগ্য ফিরলো আমাদের। ফিরবে তো বটেই, আসলে আমার গুদামে চাল ডাল যা ছিল সব তো জলের নিচে তলিয়ে গেছে, তাই তোমাদের চাল ডাল দিয়ে সাহায্য করতে পারিনি। সেজন্য ভাবলাম তোমাদের ব্যবসায় লাগিয়ে দিয়ে সাহায্য করি। আপনি না থাকলে যে আমাদের কি দশা হতো, বউ বাচ্চা নিয়ে না খেয়ে দিন কাটাতে হতো এই ভরা নদীতে। আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই। আজকে যা মাছ পেয়েছি সে সব মাছ আমার নৌকায় উঠিয়ে দে, আমি হিসেব করে তোদের সব টাকা বুঝিয়ে দিচ্ছি। এক্ষুনি দিচ্ছি মোড়ল মশাই। আর হ্যাঁ, তোদের জন্য একটা খুশির খবর আছে। শহরের ব্যবসায়ীরা বলেছে চিংড়ির ভালো দাম দেবে তোদের। আরে এ তো খুশির খবর, এই বন্যায় বিপদের দিনেও মনটা ভালো হয়ে গেল। এখন যা সবাই তাড়াতাড়ি মাছগুলো নৌকায় তুলে দে, আমাকে আবার এগুলো শহরে পাঠাতে হবে। এই চল চল, সবাই চিংড়ি মাছগুলো নৌকায় তুলে দিয়ে আসি, চল।
কিরে বিমল, আজকে খগেন খুড়োকে দেখতে পাচ্ছি না যে, সে কি আজকে মাছ ধরতে বেরোয়নি নাকি অসুস্থ? হ্যাঁ, কি জানি গোপাল দাদা, আমিও তো সকাল থেকেই তার দেখা পাচ্ছি না। ব্যাপারটা কেমন লাগছে আমার কাছে। সে তো কোনো কারণ ছাড়া এমন করবে না। মাছ ধরা তার রক্তে মিশে আছে। মাছ না ধরে সে থাকবার লোক নয়। আর তাছাড়া তো এখন লাভও হচ্ছে। এই সময় তো কেউ মাছ ধরা বাদ দিচ্ছে না। সবাই জানে ভরা নদীর চিংড়ির হাটে চিংড়ি মানে ওঠালেই লাভ। কি পুরো আজকে খালি পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? মানে আজকে মাছ ধরনি বুঝি? ধরেছি তো, আজকে আমি রঙিন চিংড়ি ধরেছি এবং বেশ চড়া দামে বিক্রি করেছি মোড়লের কাছে। বলো কি তুমি, এর মধ্যেই মাছ বিক্রিও করে ফেলেছো? তা মোড়ল মশাই গেছে কোথায়? আমার সব মাছ নিয়ে তিনি চলে গেছেন। এমন রঙিন মাছ আগে কেউ কখনো দেখেনি, তাই ভালো দাম পাবার আশায় তিনি শহরে চলে গেছেন। সে কি, আমাদের মাছ না নিয়েই চলে গেলেন? এখন আমাদের মাছগুলোর কি হবে? আর কি হবে, বাড়ি নিয়ে রান্না করে খেয়ে ফেলবি, না হলে খুচরা দামে বিক্রি করে দিস কোথাও। তোরা থাক, আমি গেলাম, আমার আবার কাজ আছে। দেখেছো গোপালদা, বুড়োটা আজকে আমাদের ফাঁকি দিয়ে কেমন কাজটা করলো, তার উপর আমাদের রেখেই আজকে চলে গেল। আমার কিছু ঠিক লাগছে না, মনে হচ্ছে কোনো একটা গড়মিল আছে। রঙিন চিংড়ি কোথায় পেলো খুড়ো? আমরা এত মাছ ধরলাম এ কদিন ধরে, আমাদের জালে তো একটাও তেমন চিংড়ি পড়লো না। আমারও এমনটাই মনে হচ্ছে বুঝলে, কিছু একটা তো গন্ডগোল আছেই। এখন আমাদের এই মাছগুলো নিয়ে কি করি বলো তো? আয় রোজগার তো কম হলো না এই কদিনে, আজকের মাছগুলো না হয় অসহায় মানুষদের দিয়ে আসি চল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো তাহলে তাই করি। কি গো গোপাল দাদা, আজকেও কি খগেন খুড়ো তার লাল চিংড়ি আগে ভাগে বিক্রি করে চলে গেছে নাকি? কি জানি, আমিও তো দেখলাম না তাকে। মনে হয় ভালো দাম পেয়েছে তাই বিক্রি করে চলে গেছে। কিন্তু তাহলে তো মোড়ল মশাই আর আমাদের থেকে চিংড়ি কিনবেন না, সেটাই তো চিন্তার বিষয় রে। ওই রে, সে অত ছাড়া খগেন কোথায় গেছে? আমি কিনা তোমাদের সাহায্য করছি, আর তোরা কিনা শেষমেশ আমাকেই বোকা বানালি। কি হয়েছে মোড়ল মশাই, আপনি এত রেগে আছেন কেন? খগেন খুড়ো তো আজকে আসেনি মাছ নিয়ে। আমরা তো ভেবেছি সে বোধহয় লাল চিংড়ি আপনার কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। লাল চিংড়ি না ছাই, আমার সাথে জোর চুরি করেছে বেটা জোচ্চোর। লাল চিংড়ির নাম করে চিংড়িতে রং মিশিয়েছে। সে কি কথা, খগেন খুড়ো তো এমন মানুষ নয়, তার নামে তো এমন লোক ঠকানোর কথা কখনো শুনিনি। সেই জন্যই তো চোখ বুজে বিশ্বাস করে চিংড়িগুলো নিয়ে গিয়েছিলাম শহরে, কিন্তু পরে কি অপমানটাই না করলো। কিন্তু খুড়ো এমন কাজ করলো কেন বলুন তো? চলুন আমরা সবাই খুড়োর বাড়ি গিয়ে দেখে আসি একবার। তাই চল তো, আমার অপমানের শোধ তুলবো আজকে। এভাবে ওষুধ না খেলে তুই তো সুস্থ হবি না রে দিদি ভাই। আমার কথাটা শোন, আগে একটু ওষুধ খেয়ে নে। না, ওই ওষুধটা একদম তেতো খেতে, ওটা মুখে দিলেই আমার বড্ড বমি পায় দাদু। তা বললে কি হয় দিদি ভাই? ওষুধ খেয়ে নে দিদি ভাই, তুই যে আমার সব। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো রে? তোমার নাতনি যে এমন অসুস্থ হয়ে আছে, সেটা আমাদের আগে বলনি কেন খগেন? আর এদিকে আমরা কি না কি ভাবছি, আমরা সব শুনে তো তোমাকেই দোষী ভাবছিলাম, আর এখন এখানে এসে দেখি এই অবস্থা। আসলে কদিন ধরে আমার নাতনিটার ডায়রিয়া হয়েছে। বন্যার সময় তো বিশুদ্ধ জলের বড় অভাব, দূষিত জল খেয়ে এই অবস্থা হয়েছে। আমার অল্প আয়ে তার চিকিৎসা সম্ভব নয়, সেই জন্য আমি এ কাজ করেছিলাম। তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আরে না না, আমরা তো তোমার বিপদ বুঝতে পারিনি, তুমি আগে কেন বলনি আমাদের? আমরা এবার থেকে ভরা নদীর চিংড়ির হাটের এক অংশ আয় মানে তোমাকে দিয়ে দেব, যেন এই টাকা দিয়ে তোমার নাতনির চিকিৎসা করাতে পারো। সত্যি বলছিস তোরা? আমি তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাব, তাই না দাদু? হ্যাঁ দিদি ভাই, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা সবাই আছি তোমাদের পাশে। বন্যায় ভরা নদীর চিংড়ির হাটের একাংশ টাকা আমরা তোমাদের দেব। আপনাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।